অর্ণব। সাদা পাঞ্জাবি, মুখ জুড়ে একটা চাপা ক্লান্তি, কিন্তু ওর বাদামি চোখ দুটোতে প্রশংসার দৃষ্টি বিরাজমান। থমকে গেল বিনিতার পাজোড়া। অর্ণব এগিয়ে আসে ধীর পায়ে। তারপর এক মুহূর্ত অপেক্ষা না করে এক নিঃশ্বাসে বিনিতাকে জড়িয়ে নেয় নিজের আলিঙ্গনে। বিনিতা প্রচণ্ড অবাক, সারা শরীরে খেলে যায় বিদ্যুৎ তরঙ্গ। বিনিতা কিছুক্ষণ কোনো শব্দ করতে পারে না, পুরো শরীর যেন অসাড় হয়ে গেছে। অর্ণবের এই হঠাৎ করেই কাছে আসা, এই আলিঙ্গন, সব কিছুই যেন এক মুহূর্তে ওকে হারিয়ে দিয়েছে। কোনো প্রতিরোধ, কোনো প্রশ্ন, কিছুই আসছে না ভেতর থেকে। তারপর সন্দর্পণে হাত দুটো আলগা করে মেলে রাখে অর্ণবের কাঁধের উপর দিয়ে, যেন মেহেদির রং সাদা পাঞ্জাবিতে দাগ না ফেলে। আলিঙ্গনরত অবস্থায় ফিসফিস করে অর্ণব। আই এম ভেরি সরি মাই সানফ্লাওয়ার। বিনিতা চোখ বুজে আসে একবার। কয়েক মুহূর্ত পর নিজেকে অর্ণবের কাছ থেকে ছাড়াতে চায় বিনিতা, কিন্তু দু হাতে মেহেদি থাকায় শক্তি খাটাতে পারে না একটু। কিছুক্ষণ পর অর্ণব নিজেই ছেড়ে দিল ওকে। একটা ক্রিটিক্যাল রোগীকে নিয়ে ব্যস্ত ছিলাম এই কদিন, বাসায় ফেরারও সময় পাইনি, এমন অবস্থা। কদিন আগেই ছুটি নিয়েছি, আবার বিয়ের জন্য ছুটি নেব, মাঝের কটা দিন তাই অনেক বেশি প্রেশার নিতে হয়েছে। অর্ণবের চোখে তীব্র অপরাধবোধ। একপাশে মুখ ঘুরিয়ে রেখেছে বিনিতা। আমার সাথে কথা বলবেন না সানফ্লাওয়ার? অর্ণবের কথা শুনে এবার বিনিতা মুখ ঘুরিয়ে চাইল ওর দিকে। বুঝলো মানুষটার ব্যাকুলতা। অর্ণব, কথা বলতে পারি, তবে তবে বলুন কি শর্ত? আপনার সব শর্ত মাথা পেতে নেব। আমার সাথে মেহেদি দিতে হবে। মেহেদি? আমি? নো ওয়ে। চোখ বড় বড় করে দুদিকে মাথা নাড়ল অর্ণব। ঠিক আছে, তাহলে আপনার সাথে কথা বলছি না আমি। আবার অন্যদিকে মুখ ঘুরালো বিনিতা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেব মেহেদি। এবার কথা বলবেন তো? অর্ণবের অসহায় কণ্ঠ। এখানে দাঁড়ান, আসছি আমি। বলেই বিনিতা বেরিয়ে গেল ছাদের দরজা দিয়ে। তারপর ফিরে এলো মিনিট কয়েকের মধ্যেই। হাতে একটা মেহেদির কোণ নিয়ে এসেছে। দেখি, হাত দিন। তার আগে দেখি জ্বর আছে এখনো? মেহেদি দেওয়ার উদ্দেশ্যে হাত না বাড়িয়ে অর্ণবের হাতের উল্টো পিঠ ছুঁল বিনিতার কপাল, তারপরে দুই গাল। শরীর তো এখন একটু গরম আছে, ওষুধ খেয়েছেন? ও কিছু না, ঠিক হয়ে যাবে এমনিতেই। আপনি হাত দিন তাড়াতাড়ি, নিচে খুঁজবে আমাকে, তাড়াতাড়ি যেতে হবে। এবার অর্ণবের অপেক্ষা না করে বিনিতা নিজেই ওর বাহাত টেনে নিল নিজের হাতের মুঠোয়। তারপর মেহেদির কোণটা দিয়ে খুব যত্ন সহকারে নিজের নাম লিখল ওর খসখসে হাতের তালুয়। হয়ে গেছে। অর্ণব দেখল নিজের হাতের তালুতে গুটি গুটি অক্ষরে লেখা নামটা। আমার নাম লিখেছেন আপনার হাতে? বিনিতা মাথা দোলালো। দেখুন তো, খুঁজে পান নাকি? অনেকক্ষণ খোঁজাখুঁজির পর অর্ণব অবশেষে খুঁজে পেল বিনিতার গভীর ডিজাইনের মেহেদির ফাঁকে নিজের নামের অধ্যাক্ষর। সুন্দর হয়েছে। কোনটা? আপনার নাম নাকি ডিজাইন? দুটোই। হেসে ফেলল অর্ণব। আর আমি যেটা দিয়ে দিলাম? চোখ ছোট ছোট করে তাকালো বিনিতা। এটা তো অনেক কিউট হয়েছে, আমার পছন্দ হয়েছে খুব। অর্ণবের সরল স্বীকারোক্তি। এ বেলায় মিষ্টি করে হাসল বিনিতা। নিচে যেতে হবে এখন, আরো দেরি হলে সমস্যা হবে। কেমন সমস্যা? উফ, সবাই জেনে যাবে আপনি এসেছিলেন। তো আমি আমার বউয়ের কাছে এসেছি, এটা সবাই জানলে কি হবে? কিছু হবে না, শুধু ইজ্জতের ফালুদা হবে। এই যা। ফালুদা? ফালুদা তো আমার অনেক প্রিয়। ধ্যাৎ, আপনি থাকেন এখানে, আমি গেলাম। অর্ণব হেসে ফেলে। আচ্ছা যান, কিন্তু 1 মিনিট। বলেই অর্ণব ওর পাঞ্জাবির পকেট থেকে বের করলো দুটো সাদা কাঠগোলাপ। এইটা মাথায় দিন তো, মানাবে খুব। বিনিতা লজ্জা পেল, অবাক কণ্ঠে শুধালো। এখন? অর্ণব কাছে এগিয়ে এসে বিনিতার মুখের উপরে আসা চুল সরিয়ে কানের পাশে গুজে দেয় ফুল দুটো। ওর আঙুলের স্পর্শে গা শিউরে ওঠে বিনিতার, তবু একটুও সরায় না নিজেকে। বাড়ির ভেতরে ঢোকার সময় পেছনের দিকের গাছের নিচে পড়েছিল ফুলগুলো, ভাবলাম আপনার জন্য নিয়ে আসি। তারপর থেমে আবার বলে, সুন্দর লাগছে। চুপ করে থাকে বিনিতা, চোখ নামিয়ে নেয় নিচের দিকে। আপনি এসব কবে শিখলেন? বউ পছন্দ হলে এমনিই শিখে যায় মানুষ। অর্ণবের গলায় দুষ্টু সুর। বিনিতা লজ্জা লুকাতে রাগ দেখায় এবার। আপনি বড্ড দেরি করাচ্ছেন ডক্টর সাহেব। ঘুরে দাঁড়িয়ে দুপায়ে গিয়ে আবার থেমে যায়। আপনি নেমে যান একটু পরে, এখন না।
বুঝেছি, বুঝেছি। আপনার ফালুদাওয়ালা ইজ্জত রক্ষা করতে হবে। একটা চাপা হাসি হেসে ধীর পায়ে ছাদ থেকে নেমে যায় বিনিতা, আর অর্ণব দাঁড়িয়ে থাকে আগের জায়গায়। বাড়ি ভর্তি মানুষ গিজগিজ করছে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, সব মিলিয়ে যেন একটা ছোটখাটো মেলা বসেছে বাড়িতে। আলতা, গাঁদা ফুল, কাচের চুড়ি, হলুদের গন্ধ, আর মেয়েদের টুকটাক গান, সব মিলিয়ে যেন এক প্রাচীন উৎসবের আমেজ তৈরি করেছে। বিনিতাদের ছাদে আয়োজন করা হয়েছে আজকের হলুদ সন্ধ্যা। বিনিতার পরনে হলুদে আটপৌরে শাড়ি, গায়ে কাঁচা হলুদের গহনা, চুলগুলো বেঁধে রাখা সযত্নে। সন্ধে হতেই ঝলমলিয়ে উঠল বাড়ির সমস্ত আলো। একমাত্র মেয়ের বিয়ের আয়োজন কোনো ত্রুটি রাখেননি ফারুক সাহেব। পুরো বাড়ি জুড়ে জ্বলছে হলুদ রঙের মরিচবাতি। ছাদ সাজানো হয়েছে হলুদ আর কমলা রঙের গাঁদা ফুলে। এক কোণায় সাজানো হয়েছে ছোট স্টেজ, বিনিতাকে বসানো হয়েছে সেই স্টেজে। বিনিতার গায়ে প্রথম হলুদ ছোঁয়ালেন রেহনুমা বেগম। বিনিতা হাসল একটু। ওইদিকে ফটোগ্রাফার ব্যস্ত একের পর এক ক্লিক করতে। ছাদের অন্য পাশ থেকে ভেসে আসছে বাচ্চাদের চিৎকার চেঁচামেচি। রান্নাঘরের দিক থেকে ধোঁয়া উঠছে কুয়াশার মতো। সব মিলিয়ে আজকের সন্ধ্যাটা এক অন্যরকম আমেজের তৈরি করেছে। স্টেজের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন ফারুক সাহেব। মেয়ের দিকে তাকিয়ে থেমে গেলেন হঠাৎ। মেয়েটা বড় হয়ে গেল চোখের পলকেই। আজ বাদে কাল শ্বশুরবাড়ি চলে যাবে। তারপর সব সময়ের জন্য ফাঁকা হয়ে যাবে এই বাড়িটা। নিঃশব্দে একটা দীর্ঘশ্বাস বেরোলো বুক চিরে। রেহনুমা বেগমের হলুদ লাগানো শেষ হলে পাশ থেকে একে একে এলেন খালামণি, চাচি, ফুপুই, মামিরা। কেউ আলতো করে হলুদ ছোঁয়ালেন গালে, কেউ হাতে, কপালে। হলুদের গন্ধে ভরে উঠেছে বিনিতার চারপাশ। বড়দের হলুদ লাগানো শেষ হতেই এবার ছোটদের পালা। রূপন্তী প্রথমে এগিয়ে এসে হলুদ ছোঁয়ালো বিনিতার গালে। তারপর একে একে মিথিলা, বিনিতার কাজিনরা। হলুদ ছোঁয়ানোর পর্ব শেষ হতেই সবাই আবার ব্যস্ত হয়ে পড়ল অন্যদিক সামলাতে। স্টেজের আশেপাশে আপাতত তেমন কেউ নেই। কয়েকটা বাচ্চা দৌড়ে যাচ্ছে নিজেদের মতো। সেই সময় বিনিতার ফোনে কল এলো অর্ণবের। ভিডিও কল। আগে কখনো অর্ণবের সাথে ভিডিও কলে কথা হয়নি। রিসিভ করবে কিনা এই ভেবে একটু দ্বিধায় পড়ল ও। তারপর ধরবে কি ধরবে না ভাবতে ভাবতেই কেটে যাওয়ার আগ মুহূর্তেই রিসিভ করে ফেললো কলটা। অর্ণবকে দেখা যাচ্ছে ফোনের স্ক্রিন জুড়ে। গায়ে সাদা পাঞ্জাবি, উপরে হলুদ রঙের কোটি। অর্ণবের হলুদ শেষ হয়েছে কিছুক্ষণ আগেই। গোসল করে ফ্রেশ হয়ে এসে বিনিতাকে কল দিয়েছে ও। আপনাকে দেখতে একদম বউ, বউ লাগছে বিনিতা। একে তো বিনিতা ভিডিও কল রিসিভ করতে চাইছিল না, তার উপর আবার অর্ণবের এহেন কথার বিপরীতে কি প্রতিক্রিয়া দেখাবে ভেবে পেল না মেয়েটা। লাজে রাঙা হলো লজ্জাবতীর হলুদ মাখানো গাল। দৃষ্টি ঘুরালো এদিক ওদিক। তো হলো খুঁজে ফিরতে আশেপাশে কেউ শুনে ফেলেছে কিনা। না, বড়রা কেউ নেই এই দিকটায়। অস্থির নিঃশ্বাস ফেলল বিনিতা। আবার চাইল ফোনের স্ক্রিন জুড়ে বিরাজ করতে থাকা ডাক্তার সাহেবের দিকে। অর্ণব তখনও হাসি মুখে তাকিয়ে আছে ওর দিকে। একটু আগের বলা কথা মনে পড়তেই আবারও অপ্রস্তুত হলো বিনিতা। এভাবে তাকাবে না সানফ্লাওয়ার, বুকে ব্যথা হয়। বুকের বাঁ পাশ ধরে পড়ে যাওয়ার ভান করলো অর্ণব। লজ্জায় হাঁসফাঁস করতে করতে এবার মেকি রাগ দেখালো মেয়েটা। আপনার সাথে আমার কথাই বলবো না, খালি আমাকে লজ্জায় ফেলার ধান্দা। বলেই ঠাস করে অর্ণবের মুখের উপর কলটা কেটে দিল বিনিতা। আশপাশ থেকে কখন কে শুনে নেয়, পরে বিনিতা ওদের সামনে মুখ দেখাবে কি করে। অর্ণব হতভম্ব। এটা কি হলো? ও তো শুধু একটু প্রশংসাই করেছিল, তাতেই এমন করলো মেয়েটা। এত অল্প সময় বিনিতাকে দেখে মন ভরল না ওর। তৎক্ষণাৎ বাইকের চাবি নিয়ে বেরিয়ে পড়ল চোখের তৃষ্ণা মেটাতে। এতক্ষণ ধরে হলুদ গায়ে লাগিয়ে থাকার দরুন বেশ অস্বস্তি বোধ করছে বিনিতা। তাই ও নিচে নেমে ফ্রেশ হওয়ার কথা চিন্তা করলো। ছাদের দিকটায় সবাই গল্পে মশগুল। রূপন্তীরা একপাশে বসে কি যেন নিয়ে সিরিয়াস আলোচনায় মত্ত। বিনিতা নিজের মতো সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। ফ্রেশ হওয়াটা ভীষণ জরুরি। এবার আর থাকা যাচ্ছে না। নিজের ঘরের সামনে আসতেই বিনিতা দেখলো ঘরের লাইট নেভানো। ঘুটঘুটে অন্ধকার ভেতরে। জানালাতেও পর্দা টানা। ঘরের ভেতরে প্রায় কিছুই দেখা যাচ্ছে না।
বিনিতা অন্ধকারে দরজার পাশে সুইচ বোর্ড হাতড়ালো। সুইচ টিপে আলো জ্বালাবে ঠিক সেই মুহূর্তেই ওর হাতের হ্যাচকা টান পড়ল। সমস্ত অন্তরাত্মা কেঁপে উঠল মেয়েটার। দোতলায় তো এখন কারো থাকার কথা নয়, সবাই তো ছাদে। একটা বিকট চিৎকার দিতে যাবে ও, তার আগেই ওর মুখ চেপে ধরল কেউ। অন্ধকারে কিছুই দেখতে পেল না ও। রিল্যাক্স সানফ্লাওয়ার, ইটস মি। অর্ণব, মুখ থেকে হাত সরে গেলে বুক ভরে নিঃশ্বাস নিল ও। দমটা আটকে ছিল এতক্ষণ। আপনি এখানে কি করছেন? আমাকে কেমন ভয় পাইয়ে দিয়েছেন জানেন? চোখের অন্ধকারটা একটু সয়ে আসতেই বিনিতা দেখল সামনে অর্ণব দাঁড়িয়ে। ভিডিও কলে যেমন দেখেছিল সেভাবেই চলে এসেছে। আপনি ওভাবে ফোন কেটে দিলেন কেন তখন? আমার দেখা শেষ হয়নি তো। বিনিতা অনুভব করলো অর্ণব ওর কাছাকাছি, অনেকটা কাছাকাছি দাঁড়িয়ে। তাই ভাবলাম সরাসরি দেখে আসি। অর্ণবের গরম নিঃশ্বাস পড়ছে বিনিতার মুখের উপর। কেঁপে উঠল বিনিতা। আপ বিনিতার ঠোঁটে তর্জনী ঠেকালো অর্ণব। লেট মি সি ইউ। বিনিতাকে এক ঝটকায় পেছনে ফেরালো অর্ণব। চুলগুলো আস্ত করে সরালো ঘাড়ের একপাশে। অর্ণবের গরম নিঃশ্বাস এবার সরাসরি পড়ছে বিনিতার উন্মুক্ত ঘাড়ের উপর। কি 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 করছেন? ঘাড়ের উপর ঠান্ডা কিছু স্পর্শ অনুভব হতেই শিউরে উঠে চোখ বন্ধ করে ফেলল বিনিতা। আমার বউকে আমি বাদে সবাই হলুদ লাগিয়ে ফেলেছে। আমার জন্য এখন কোনো জায়গাই অবশিষ্ট নেই। ফিস ফিস করলো অর্ণব। তারপর বিনিতাকে ঘুরিয়ে দাঁড় করার সম্মুখে। বিনিতার চোখ এখনো বন্ধ। ওপেন ইউর আইজ সানফ্লাওয়ার। আপনাকে দেখতে রিস্ক নিয়ে এত দূর এলাম, আর আপনি যদি এইভাবে চোখ বন্ধ করে থাকেন তাহলে আমার কি হবে? আস্তে করে চোখ খুলল বিনিতা। তাকাতে পারল না ওই নেশালো গাঢ় বাদামি চোখে। লুক অ্যাট মি। আমাকে কি বাজে দেখাচ্ছে? বিনিতা তাকালো অর্ণবের গভীর চোখ দুটোয়। গাঢ় বাদামি চোখ দুটোর ভাষা আজকে অন্যরকম। পড়তে পারছে না বিনিতা। সবাই এখনই নিচে নামবে অর্ণব, দেখে ফেলবে কেউ। কাপা কাপা কণ্ঠে বলল বিনিতা। আপনার শুধু পালাই পালাই স্বভাব। এখন এমন অজুহাত দেখাচ্ছেন, ঠিক আছে, তবে কালকের পর থেকে আর এসব অজুহাত খাটবে না। বাঁকা হাসলো অর্ণব। তবে নিচে নেমে কেউ যদি এখন ওদেরকে এই অবস্থায় দেখে ফেলে, সেটা যে আসলে বিব্রতকর পরিস্থিতি হবে সেটা বুঝতে পেরে অর্ণব ছেড়ে দিল ওকে। তৃষ্ণা মেটাতে এসে আমার তৃষ্ণা যে আরো বেড়ে গেল সানফ্লাওয়ার। আপনি আমার হতে আর ঘন্টা বাকি। বিনিতা লজ্জায় মুখ তুলে তাকাতে পারল না অর্ণবের দিকে। আপনি বড্ড অধৈর্য ডক্টর সাহেব। ঠিক তখনই সিঁড়িতে কারো পায়ের শব্দ পাওয়া গেল। কেউ আসছে বোধহয়, তাড়াতাড়ি নেমে যান। বিনিতার চোখে মুখে স্পষ্ট উদ্বেগ। অর্ণবের পুরো ঠোঁট জোড়া আলগোছে স্পর্শ করল বিনিতার হলুদ শুকিয়ে যাওয়া কপালে। আসছি। অর্ণব বেরিয়ে যেতেই স্বস্তির নিঃশ্বাস ফেলল বিনিতা। তারপর ঘরের বাতি জ্বালিয়ে জামা কাপড় নিয়ে দ্রুত ঢুকে গেল ওয়াশরুমে। সকালের মিষ্টি রোদ্দুর জানালার পর্দা ভেদ করে চোখে পড়তেই চোখ মেলল বিনিতা। পাশে রূপন্তী এখনো গভীর ঘুমে মত্ত। ঘরের বাইরে হইচই শুরু হয়ে গিয়েছে সকাল সকাল। বিনিতা ধীরে উঠে বসল। চুলগুলো এলোমেলো হয়ে আছে পুরো মুখ জুড়ে। বিনিতা বিছানা থেকে উঠে আয়নার সামনে দাঁড়ালো। আজকের সকাল ওর জীবনের সবচেয়ে নির্জন সকাল বলে মনে হচ্ছে। আশপাশ মানুষে ভরা, তারপরেও সবাই ওকে নিয়ে ব্যস্ত। তবু ওর ভেতরের এক চিন্তে একা অনুভবটা কারো চোখে পড়ছে না। রেহনুমা বেগম এসেছেন ওদেরকে ডাকতে। ঘুম ভেঙেছে তোমার? রূপন্তী ওঠেনি কেন এখনো? কত বেলা হয়েছে। চলো কিছু খেয়ে নেবে। কালকে রাতে শুতে শুতে দেরি হয়ে গিয়েছিল। তুমি যাও, আমি রূপন্তীকে ডেকে নিয়ে আসছি। আচ্ছা তাড়াতাড়ি এসো, আমি অপেক্ষা করছি তো। রেহনুমা বেগম চলে যাওয়ার পর বিনিতা আয়নায় নিজের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। চোখের নিচে ক্লান্তির ছাপ। টেনশনে ভালো ঘুম হয়নি, কিন্তু চোখ দুটো শান্ত, ভীষণ শান্ত। যেন দীর্ঘদিন পর কোনো গন্তব্যে পৌঁছে গেছে। একটা নতুন জীবনের শুরু। কেমন হবে সেই জীবন তার সম্পর্কে ওর কোনো ধারণাই নেই। কি রে, কি ভাবছিস এত? রূপন্তীর ধাক্কায় ভাবনার সুতো ছিল ওর। আয়নার দিকে চেয়ে থাকা চোখ দুটো ফিরে এলো বাস্তবে। কখন উঠেছিস তুই? জিজ্ঞেস করলো বিনিতা। রূপন্তী হাত তুলে বলল, তোর চুল আঁচড়ানোর আওয়াজে ঘুম ভেঙে গেল। উঠে দেখলাম আয়নার সামনে দাঁড়িয়ে দার্শনিকের মতো ভাবছিস। বিয়ের দিনেও ভাবনারও ছুটি পায় না নাকি?
বিনিতা হাসল। কেমন অদ্ভুত লাগছে রে, নিজেকে এই মুহূর্তে অপরিচিত মনে হচ্ছে। রূপন্তী বিনিতার পাশে এসে দাঁড়ালো, হাত রাখলো কাঁধে। ভয় পাচ্ছিস? ভয়? ঠিক ভয় না, একটা অদ্ভুত অনুভূতি যেটাকে নাম দিতে পারছি না। একটা নতুন শুরু, একটু অন্যরকম লাগা তো থাকবেই। এটা নিয়ে এত ভাবিস না, নাস্তা করবি চল, আন্টি অলরেডি ডেকে গেছে। দীর্ঘশ্বাস ফেলল বিনিতা। চল, পার্লারের আপুরা এখনো আসেনি। বিনিতা জিজ্ঞেস করলো বিছানায় বসে ফোন স্ক্রল করতে থাকা রূপন্তীকে। আসার কথা তো 10টায়, ফোন দিয়েছিলাম, বলেছে রাস্তায় একটু ট্রাফিক। রূপন্তী বলল, বাইরে হইচই, আত্মীয় স্বজনরা আসতে শুরু করেছে। বাচ্চাদের চিৎকার চেঁচামেচি আর বড়দের গল্প হাসাহাসিতে মুখরিত পুরো বাড়ি। ফারুক সাহেব ব্যস্ত প্যান্ডেলের দিক সামলাতে, আর রেনুমা বেগম সামলাচ্ছেন বাবুর্চিদের। বিনিতার ঘরে আধা ঘন্টা পর দরজা কড়া নাড়ল দুজন মেকআপ আর্টিস্ট। ঢুকেই হেসে বলল, বিনিতা চুপচাপ চেয়ার টেনে বসলো, রূপন্তী পাশে দাঁড়িয়ে সব কিছু পর্যবেক্ষণ করছে নিজের চোখে। চুল থেকে শুরু করলো ওরা, ঘন কোমর ছুঁয়ে যাওয়া চুল ব্রাশ করে সোজা করলো। তারপর হালকা কার্ল আর কাঁচা ফুল দিয়ে বানানো হলো হেয়ার বার্ন। চোখে সীমার শ্যাডো, কপালে টিকলি, ঠোঁটে রোজ গোল্ড লিপস্টিক, আর গালে হাইলাইটারের টাচ। কাজলের শেষ টান দেওয়ার সময় নিজেকে আয়নায় দেখে থমকে যায় বিনিতা। মেকআপের পরে এবার শাড়ি পরার পালা। অর্ণবের পছন্দ করা সেই গাঢ় লাল জামদানিটা। ব্লাউজ পেটিকোট পরে আসতেই বিনিতাকে যত্ন সহকারে শাড়িটা পরিয়ে দিল মেকআপ আর্টিস্ট দুজন মেয়ে। সাথে টুকটাক সাহায্য করলো রূপন্তী। শাড়ির শেষ ভাঁজটা তুলে দিয়ে একজন মেকআপ আর্টিস্ট হাসি মুখে বলল, রূপন্তী সঙ্গে সঙ্গে বলে উঠল, সিনেমা না, রীতিমতো ব্লকবাস্টার কোণে। এখন শুধু হিরো আসলেই হয়। আরেকজন মেকআপ আর্টিস্ট চুলে শেষ টাচ দিছিল। বিনিতা নিচু স্বরে বলল। তোমরা একটু চুপ থাকবে? রূপন্তী হেসে বলল। আহা, লজ্জা পাচ্ছিস কেন? আমরাই তো। হেসে উঠল সবাই। সেই মুহূর্তেই দরজায় মৃদু শব্দ হলো। ওরা ফিরে তাকিয়ে দেখলো রেহনুমা বেগম এসেছেন, হাতে বিয়ের ওড়না। এটা আমার ঘরে ছিল, দিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। রূপন্তী এগিয়ে গিয়ে বলল, আন্টি, এটা আপনি পরিয়ে দিন। মেকআপ আর্টিস্টরা সরে দাঁড়ালো। রেহনুমা বেগম ধীরে সামনে এলেন। বিনিতার মাথার কাছে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ করে থাকলেন। চোখের কর্নার চিকচিক করে উঠল ওনার। ওনার ভাঁজ খুলে খুব যত্ন করে পরিয়ে দিলেন বিনিতার মাথায়। তারপর দুপাশ সামলে দিয়ে গালে হাত রাখলেন মেয়ের। এই ওড়নাটায় আমি বিয়ের দিন প্রথম পা রেখেছিলাম এক নতুন জীবনে। আজ তুমি রাখবে। এইটুকু দোয়া আমার পক্ষ থেকে, মা। বিনিতার চোখ এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। মায়ের কথাগুলো হৃদয়ের খুব গোপন কোনো এক জায়গায় গিয়ে লাগলো বোধ হয়। রেহনুমা বেগম চুমু খেলেন মেয়ের কপালে। মাশাআল্লাহ, আমার মেয়েটাকে পুরো পুতুল বউ লাগছে। তারপর রূপন্তীর দিকে তাকিয়ে বললেন, তুমি একটু দেখে নিও মা, সব ঠিকঠাক আছে কিনা। আমি যাই, ওদিকে বর আসার সময় হয়ে গেল। রূপন্তী মাথা নেড়ে সায় দিল। আপনি যান আন্টি, আমি আছি এখানে। রেহনুমা বেগম একবার ভালো করে মেয়ের মুখটা দেখে নিলেন। তারপর ধীরে পেছন ফিরে বেরিয়ে গেলেন দরজা দিয়ে। ঘরের ভেতরে কিছুক্ষণ যেন নিস্তব্ধতা নেমে এলো। বাহিরের কোলাহল শোনা যাচ্ছে এখান থেকেই। ছেলে পক্ষের গাড়ি ঢুকবে আর একটু পরেই। রেহনুমা বেগম চলে যাওয়ার পরপরই মিথিলা ঢুকলো। কিরে বিনিতা, অর্ণব ভাই তো আজকে তোর দিক থেকে চোখ ফেরাতেই পারবে না। রূপন্তী একগা হাসলো। যা বলেছিস, তুই কখন এলি? এখনই তো এলাম। বাইরে এত আওয়াজ, মনে হচ্ছে পুরো ঢাকা এক জায়গায় জমেছে। আর তুই বিনিতা, অর্ণব ভাই আসলেই আজ তোর দিক থেকে চোখ ফেরাতেই পারবে না। বিনিতা লজ্জা পেল। এত বাড়াবাড়ি করিস না, ঠিকঠাক লাগছে তো সব? কি বলিস, হেব্বি লাগছে। রূপন্তী আবার হাসলো। বর এসেছে, বর এসেছে। মিথিলাদের কথার মাঝখানে বাইরে থেকে ভেসে এলো উচ্ছ্বাসিত কলরব।
রুমন্তি মিথিলা গেল সেখানে। গেট ধরে মোটা টাকা নেয়ার পরিকল্পনা করেছে ওরা। ঘর থেকে রূপন্তীরা বেরিয়ে যেতেই বিনিতা জানালার কাছে গিয়ে দাঁড়ালো। গেট দিয়ে তখন সবে বরের গাড়ি ঢুকছে। নো মানি নো হানি, নো মানি নো হানি। কনে পক্ষের মেয়েগুলোর চিৎকারে বরপক্ষের ছেলেগুলোর মাথা প্রায় খারাপ হওয়ার জোগাড়। রূপন্তী, মিথিলা আর বিনিতার সব মেয়ে কাজিনগুলো মিলে গেট ধরেছে। উদ্দেশ্য হবু জামাইয়ের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতানোর। অনেকক্ষণ যাবৎ হইচইয়ের পর অবশেষে মোটা অঙ্কের টাকা হাতিয়ে তবেই মেয়েগুলো গেট থেকে সরে দাঁড়ালো। বরকে বসানো হলো স্টেজে। কিছুক্ষণ পর বিনিতার ডাক পড়ল সেখানে। স্টেজে বসে থাকা অর্ণব একটু দম নিয়ে চারদিকে তাকালো। এত হই হুল্লোড়ের মাঝে ওর চোখ শুধু খুঁজে বেড়াচ্ছে একটাই মুখ। সেই সময় মিথিলা আর রূপন্তীর সাথে বিনিতা এগিয়ে এলো স্টেজের দিকে। অর্ণব সোফা থেকে উঠে হাত বাড়ালো বিনিতার দিকে। অর্ণবের হাতে হাত রেখে বিনিতা উঠে এলো স্টেজে। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ, জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নেয়ার মুহূর্ত। কাজে বিয়ে পড়ানো শুরু করলো। বিনিতা ভীষণ নার্ভাস, হাতটা রীতিমতো কাঁপে, বুকের ভেতরটা কেমন যেন ধুকপুক করছে। এক পলক অর্ণবের দিকে তাকালো ও। ভরসা মাখা গাঢ় বাদামি চোখ দুটো স্থির ওর ঘন কালো চোখে। কাজের কণ্ঠ কানে আসতেই বিনিতা চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য। মানুষপটে ভেসে উঠল অর্ণবের হাসি মুখটা। চোখ খুলে এক মুহূর্ত সময় নিল ও। কাজী সাহেব তখন আবারও তাগাদা দিচ্ছে। একটা গভীর নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলে নিল বিনিতা। আলহামদুলিল্লাহ, কবুল। পরপর 3 বার বলল ও। তারপর আবার অর্ণবের পালা। অর্ণবকে বলতে বলা হলে ও এক মুহূর্ত দেরি না করে এক নিঃশ্বাসে কবুল বলে দিল ও। যেন এই মুহূর্তের জন্য ও সারা জীবনের অপেক্ষা। বিয়ে পড়ানো শেষ হলে বিনিতাকে বসানো হলো অর্ণবের পাশে। অর্ণব তখনও তাকিয়ে আছে বিনিতার দিকে। এভাবে কি দেখছেন? ফিস ফিস করলো বিনিতা। অর্ণব হাসলো। দেখছি, বোঝার চেষ্টা করছি এই মুহূর্তটা আসলে স্বপ্ন না বাস্তব। বিনিতার চোখ নামিয়ে ফেলল। ঠোঁটের কোণে দেখা দিল একটা ছোট্ট হাসির রেখা। বরপক্ষের খাওয়া দাওয়ার পর্ব শেষ হতে এবার বিদায়ের পালা। নিজের সবচেয়ে চেনা পৃথিবীটা ছেড়ে অন্য এক অজানা জগতে পা রাখাটার মুহূর্তটা বড্ড কঠিন। পুরো বাড়ি জুড়ে তখন বিরাজ করছে নিস্তব্ধতা। এতক্ষণ যে বাড়ির কানায় কানায় পরিপূর্ণ ছিল হাসি, আনন্দ, চিৎকার, সেই বাড়ি জুড়েই এখন কালো মেঘের ঘনঘটা। রেহনুমা বেগমের চোখ ছলছল করছে। বিনিতা মাকে জড়িয়ে ধরল শক্ত করে। আমার ছোট্ট বিনুটা আজ সত্যি সত্যি চলে যাচ্ছে। ভাঙা গলায় বললেন তিনি, সেই কণ্ঠে কান্না আর ব্যাকুলতার পূর্ণতা। বিনিতা আর পারল না নিজেকে ধরে রাখতে। মায়ের কাঁধে মুখ গুজে হাউমাউ করে কেঁদে উঠল। এতক্ষণ ধরে আটকে রাখা কান্নাটা এবার বাঁধ ভাঙল নদীর মতো, আছড়ে পড়ল যা। পাশ থেকে বিনিতার বাবা এগিয়ে এলেন, হাত রাখলেন মেয়ের মাথায়। উনার চোখও ছলছল। উনি অর্ণবের হাতে তুলে দিলেন বিনিতার হাত। আমার মেয়েটাকে যত্নে রেখো বাবা, মেয়েটা আমার অনেক আদরের। আমাকে ভরসা করতে পারেন আঙ্কেল, আমি ওর পাশে আছি, সারা জীবন থাকবো। অর্ণব আশ্বস্ত করে বিনিতার বাবাকে। অর্ণবের কণ্ঠের উষ্ণতায় ফারুক সাহেব শান্ত হলেন একটু। রেহনুমা বেগম এবার শেষবারের মতো কপালে চুমু খেলেন বিনিতার কপালে। তারপর বিনিতাকে গাড়িতে বসিয়ে দিয়ে শাড়ির আঁচলটা তুলে দিলেন ওর কোলে। অর্ণব তারপর রেহনুমা বেগম আর ফারুক সাহেবকে আবারও আশ্বস্ত করে এক ঝলক তাকিয়ে দেখল কাঁদতে কাঁদতে নাকের ডগা লাল বানিয়ে ফেলা মেয়েটাকে, যার জন্য ওর এতটা অপেক্ষা, এতটা স্বপ্ন। তারপর বিনিতার পাশে উঠে বসলো অর্ণব। গাড়ি ছাড়লো ধীরে ধীরে। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো হাত নাড়ছে। বিনিতা পেছনে ফিরে তাকালো জানালার ফাঁক দিয়ে। দেখলো রেহনুমা বেগম কান্না করছে আর ফারুক সাহেবের থমথমে মুখটা। এটাই ওর চেনা জগতের শেষ দৃশ্য, তারপর জীবনের নতুন অধ্যায়। অর্ণব হাতটা ওর হাতের উপর রাখলো, চেপে ধরলো আলতোভাবে। আপনার চোখে জল মারায় না বিনিতা, একটা দেখতে একদম পাকা টমেটোর মতো লাগছে।
ফিস ফিস করে বলল ও। বিনিতা হেসে ফেলল অশ্রুভরা চোখে। এক পলক তাকিয়ে রইল ছেলেটার দিকে, যে ছেলেটা আজ থেকে ওর ঘর, ওর ভরসা। গাড়ি তখন শহরের নিয়ন আলো পেরিয়ে চলছে এহসান ভিলার উদ্দেশ্যে। আসমা বেগম অধীর আগ্রহে অপেক্ষা করছেন পুত্রবধূকে বরণ করে নেয়ার জন্য। অর্ণবদের গাড়ি এহসান ভিলার সামনে এসে থামল। প্রথমে গাড়ি থেকে নামলো অর্ণব, তারপর বিনিতাকে নামালো হাত ধরে। বিনিতার পা মাটিতে পড়তেই ওকে ঝট করে কোলে তুলে নিল অর্ণব। বিনিতা চমকালো ভীষণ। এত শত মানুষের মধ্যে এ আবার কি ছেলেনুষি? অর্ণব নামান প্লিজ, পড়ে যাব আমি, ভয় লাগছে। বিনিতা ভুলে দুহাতে গলা জড়িয়ে ধরল অর্ণবের। আমার হাত থেকে আপনি পড়ে যাবেন এ কথা ভাবলেন কি করে? আপনি তো এই মুহূর্তে সবচেয়ে নিরাপদ স্থানে অবস্থান করছেন, মিসেস এহসান। বিনিতা চমকে তাকালো ওর দিকে, পরপর মাথা নোয়ালো লজ্জা পেয়ে। অর্ণব একটুখানি ঝুঁকলো বিনিতার দিকে, তারপর ফিস ফিস করে বলল, লজ্জা পেলে যে আপনাকে এত সুন্দর লাগে সেটা তো এত কাছে থেকে না দেখলে বুঝতেই পারতাম না, মিসেস। বিনিতা কিছু বলার আগেই আসমা বেগম ডেকে উঠলেন দরজা থেকে। কিরে ফাহাদ, ভেতরে আসবি না নাকি? সে কখন থেকে অপেক্ষা করছি। অর্ণব বিনিতার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করলো আবার। লজ্জাবতী সব লজ্জা রাতের জন্য তুলে রাখুন, মিসেস এহসান। এখন চলুন, আপনার শাশুড়ি মা অপেক্ষা করছেন। তারপর বিনিতাকে নিয়ে হাঁটা দিল দরজার দিকে। দরজায় আসমা বেগমের সাথে দাঁড়িয়ে আছেন অর্ণবের ফুপি, দূর সম্পর্কের এক দাদি সহ পাড়া প্রতিবেশী আরো অনেক মহিলারা। আসমা বেগম মিষ্টি খাইয়ে নববধূর বরণ করে নিলেন এহসান ভিলায়। এহসান ভিলার ভেতরে পা রাখতেই বিনিতার মনে হলো যেন অন্য এক জগতে প্রবেশ করলো ও। বাড়ির প্রতিটা কোণে যেন আজ নতুন করে সেজেছে ওর আগমন উপলক্ষে। আসমা বেগম বিনিতাকে নিয়ে গেলেন অর্ণবের ঘরে। এই ঘরটা আজ থেকে তোমার ঘর মা। আসমা বেগম বিনিতাকে বিছানায় বসিয়ে দিয়ে চলে গেল। বিনিতা অবাক হয়ে পুরো ঘরের চারদিকে চোখ বুলালো। পুরো ঘর সাজানো হয়েছে শুভ্র রজনীগন্ধায়। দেয়ালে শোভা পাচ্ছে কিছু হলুদ রঙের ফেরি লাইট। দেয়ালের এক পাশে অর্ণবের একটা সিঙ্গেল ছবি ঝুলছে। তার পাশে ওদের এঙ্গেজমেন্টের দিন অর্ণবের হাঁটু গেড়ে ওর হাতে রিং পরানোর মুহূর্তের ছবিটা। বিনিতা অবাক হলো ছবিটা এখানে টাঙানো দেখে। দেয়াল থেকে চোখ সরাতেই বিনিতার চোখ পড়ল মেঝেতে। সাদা টাইলসের মাঝে লাল গোলাপের পাপড়ি দিয়ে লেখা ওয়েলকাম মিস এহসান। বিনিতা বিছানা থেকে উঠে গিয়ে রুমের সাথে লাগানো বিশাল বেলকনিটায় গিয়ে দাঁড়ালো। পর্দা সরিয়ে আলতো হাতে খুলে দিল সাইডিং ডোরটা। সাথে সাথেই ছুঁয়ে গেল এক ফালি ঠান্ডা বাতাস বিনিতার ক্লান্ত দেহটায়। দিনের ধকল সামনে এ বেলায় এসে বড্ড ক্লান্ত হয়ে পড়েছে ওর পুরো শরীর। বারান্দার এক কোণে কতগুলো টব রাখা, তাতে ফুটে আছে সাদা কামিনী ফুল। তার পাশে রাখা দুটো বেতের চেয়ার, মাঝখানে একটা গোল টেবিল। বিনিতা গিয়ে বসলো একটা চেয়ারে। চেয়ারে বসতেই ও শরীরটা যেন ছেড়ে দিল ক্লান্তিতে। বিনিতা পা তুলে বসলো চেয়ারটায়, মাথা এক পাশে হেলিয়ে দিল দেয়ালের সাথে। চোখটু অল্প অল্প বুজে আসছে। আকাশে আজ এক ফালি চাঁদ। অল্প অল্প বাতাসে দুলে উঠছে গাছের পাতাগুলো, যেন স্বাগত জানাচ্ছে নতুন গৃহিণীকে। ঘরের দরজায় শব্দ হলো হালকা করে। অর্ণব ফিরেছে। অর্ণবের কাজিন গোষ্ঠী ওরফে বিচ্ছু বাহিনীর সামলে আস্তে আস্তে বড্ড দেরি হয়ে গেল। বিনিতা নিশ্চয়ই অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গেছে ওর উপর। অর্ণব ঘরে ঢুকে চারপাশে তাকিয়ে বিনিতাকে না পেয়ে একটু অবাক হলো। তারপর ওর চোখ গেল বেলকনির দরজা খোলার দিকে। ধীরে ধীরে ও এগিয়ে গেল সেই দিকে। বেলকনির দরজায় দাঁড়িয়েই ওর চোখে পড়ল একটা স্নিগ্ধ দৃষ্টি। বিনিতা বেতের চেয়ারে পা তুলে গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে। চোখের উপর এসে পড়েছে কয়েকটা অবাধ্য চুল। ঠোঁটটা অল্প ফাঁক করা, ক্লান্তির ছায়া ওর মুখ জুড়ে। অর্ণব কিছুক্ষণ মুগ্ধ চোখে তাকিয়ে থাকলো ওই মায়াময় মুখটায়। ঠোঁটের কোণায় ফুটল এক ছোট্ট হাসি। তারপর ধীরে ধীরে এগিয়ে গেল বিনিতার দিকে, হাঁটু গেড়ে বসলো ওর পাশে। আলতো করে সরিয়ে দিল চোখের উপরে এসে পড়া অবাধ্য চুলগুলো। কাছ থেকে বিনিতার মুখটা বড্ড আকর্ষণীয় লাগছে ওর কাছে। ঈষৎ ফাঁক করে থাকা রক্তিম ঠোঁট দুটো বড্ড টানছে ওকে। মাথা চাড়া দিচ্ছে নিষিদ্ধ কিছু ইচ্ছে।
অর্ণব লাগাম টানলো সেসব নিষিদ্ধ ইচ্ছেতে। তারপর ঝুঁকে পড়ে একটু দীর্ঘ চুমু আঁকলো বিনিতার ললাটে। বিনিতা নড়ে চড়ে উঠল একটু। অর্ণব তারপর বিনিতার শাড়ি সামলে সাবধানে কোলে তুলে নিল ওকে। বিনিতা কেমন একটা অস্পষ্ট শব্দ করলো ঘুমের ঘোরে। মাথাটা অর্ণবের বুকে রেখে আবার নিস্তব্ধ হয়ে গেল। অর্ণব হাসল নিঃশব্দে। ওর বুকে মাথা রাখা বিনিতাকে দেখলে যেন এক পৃথিবী শান্তি এসে নামে ওর বক্ষে। বিনিতাকে নিয়ে ধীরে ধীরে ঘরের দিকে এগিয়ে গেল ও। বিছানার কাছে পৌঁছে খুব যত্ন করে শুইয়ে দিল বিনিতাকে। ওর শাড়ির আঁচলটা একপাশে ঠিক করে দিয়ে মাথার নিচে বালিশটা গুছিয়ে দিল। তারপর কতক্ষণ ধরে যে ওর দিকে তাকিয়ে থাকলো সেই সময়ের হিসাব কেউ রাখেনি। ভারী গহনার অস্বস্তির ভারে বিনিতার ঘুমটা আলগা হয়ে এলো। ধীরে ধীরে চোখ খুলতেই চোখের সামনে ভেসে উঠল সাজানো গোছানো অপরিচিত একটা ঘর। কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থেকে বুঝতে চেষ্টা করলো এটা কোথায়। তারপর মনে পড়ল আজ ওর বিয়ে ছিল, ও এখন আছে অর্ণবের ঘরে। ও ধীরে ধীরে উঠে বসলো বিছানায়। অর্ণব ঘরে নেই। বাথরুম থেকে পানি পড়ার শব্দ আসছে। কখন ঘুমিয়ে পড়েছিল কে জানে। ইস, অর্ণব কি ভেবেছে ওকে। কিছুক্ষণ পরে বাথরুমের পানি পড়ার শব্দ থেমে গেলে খুট করে শব্দ হলো দরজায়। টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বেরিয়ে এলো অর্ণব। আ একটা ছোট্ট চিৎকার বেরিয়ে এলো বিনিতার মুখ থেকে। দুহাত দিয়ে চোখ ঢেকে ফেললো সঙ্গে সঙ্গে। অর্ণব, আপনি? অর্ণব থেমে গেল কয়েক সেকেন্ডের জন্য, যেন বুঝে উঠতে পারল না কি হয়েছে। তারপর হেসে ফেলল ও। আমি ভেবেছিলাম আপনি এখনো ঘুমোচ্ছেন। পরপর দুষ্টুমি চড়ে বসলো ওর মাথায়। তাছাড়া এভাবে দেখে লজ্জা পাওয়ার কি আছে? আজকে তো আমাদের বাসর রাত। বিনিতা এবার চোখ ছেড়ে কানে হাত চাপলো। চোখ বন্ধ করে ফেললো শক্ত করে। চুপ করুন প্লিজ। কেন? ঠিকই তো বলছি আমি। আজকে রাতে তো অর্ণব দুপা এগোলো বিছানার দিকে। আহা, থামুন না প্লিজ। বিনিতা তড়িৎ গতিতে ঘুরে বসলো উল্টো দিকে। প্লিজ একটা টি শার্ট পরুন। অর্ণব হো হো করে হেসে ফেললো এবার। আচ্ছা আচ্ছা বলছি, আপনার আদেশ অমান্য করি কিভাবে? বলে হেঁটে গেল ওয়ার্ড্রপের দিকে। ওয়ার্ড্রপ থেকে একটা সাদা টি শার্ট টেনে নিল দ্রুত। এই নিন ম্যাডাম, এখন আমি একদম ভদ্রবেশে। বিনিতা একটু উকি দিয়ে দেখলো অর্ণব সত্যি টি শার্ট পরেছে। তারপর ধীরে ধীরে মুখ ঘোরালো এদিকে। মুখ জুড়ে এখন লেগে আছে লজ্জা রাঙিত আভা। আপনি এমন করবেন ভাবিনি। অর্ণব এবার একটু গম্ভীর ভঙ্গি করলো। কি ভেবেছেন তাহলে? আমি কিন্তু এতটাও ভদ্র না, সেটা আস্তে আস্তে টের পাবেন। বিনিতার গাল দুটো আবার মতো লাল হয়ে উঠল। দ্রুত গতিতে চাদর টেনে শুয়ে পড়লো মুখ লুকিয়ে। দেখেন, আপনি কিন্তু আবার শুরু করেছেন। অর্ণব হাসতে হাসতে বলল, আচ্ছা ঠিক আছে বাবা, আর বলবো না। ফ্রেশ না হয়েই আবার শুয়ে পড়েছেন কেন? এভাবে ঘুমোতে পারবেন না তো। দেখি উঠুন। তারপর চাদরটা বিনিতার মাথার উপর থেকে সরিয়ে দিল অর্ণব। বিনিতা ধীরে ধীরে চোখ তুলল। ওর মুখে এখনো লজ্জামাখা অভিব্যক্তি বিরাজ করছে। অর্ণব একটু নরম গলায় বলল, অনেক ক্লান্ত দেখাচ্ছে আপনাকে। উঠুন, গহনাগুলো খুলে দিই। ভারী লাগছে না? বিনিতা বাধ্য মেয়ের মতো চুপচাপ উঠে বসলো। প্রথমে বিনিতার মাথা থেকে লাল দোপাট্টা খুলল। তারপর ধীরে ধীরে বিনিতার গায়ে থাকা গহনাগুলো খুলতে শুরু করলো এক এক করে। অর্ণবের আঙ্গুলগুলো যতটা সম্ভব সতর্ক, কিন্তু তবুও অসাবধানতায় মাঝে মাঝে ছুঁয়ে যাচ্ছে বিনিতার গলার পাশ, কানের নিচে, কাঁধের কাছে। সেই মৃদু স্পর্শেই যেন বিনিতার গায়ে বিদ্যুৎ খেলে যাচ্ছে। বিনিতা কিছু বলে না, চোখ নামিয়ে রেখেছে নিচের দিকে। রক্তিম ঠোঁটটা কামড়ে ধরেছে নিজের অজান্তেই। অর্ণব ধীরে ধীরে দুলগুলো খুলে রাখলো টেবিলের উপর। তারপর হাত বাড়িয়ে নাকের নটটা খুলে দিল। একে একে খুলে ফেললো হাতের চুড়ি, আঙ্গুলের আংটি, মাথার টিকলি। এবার একটু হালকা লাগছে? বিনিতা মুখ তুলে চাইলো অর্ণবের দিকে, তারপর ধীরে মাথা নাড়ালো। অনেকটা। থ্যাংক ইউ ডাক্তার সাহেব। অর্ণব বিনিতার চোখের দিকে তাকালো। সে চোখে খেলা করছে এক রাশ কৃতজ্ঞতা। অর্ণব ধীরে ধীরে ওর হাতটা নিজের হাতের মুঠোয় পুরল। তারপর গলা নিচু করে বলল, আপনি জানেন সানফ্লাওয়ার, আমি এই মুহূর্তটার জন্য কতটা অপেক্ষা করেছি। অবশেষে আমি পৌঁছেই গেছি আজকের এই দিনটায়। আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া যে আমি আপনার মতো একজন জীবন সঙ্গিনী পেয়েছি।
আমি কিন্তু কখনো জোর করতে চাইনি আপনাকে কোনো কিছুতে, এখনো চাই না। বিনিতা চুপ করে রইল, তারপর খুব আস্তে করে কোমলভাবে মাথা রাখলো অর্ণবের কাঁধে। অর্ণব কিছুক্ষণ নিশ্চুপ রইল। ও যেন ঠিক বিশ্বাস করতে পারছে না এই মুহূর্তটা সত্যি। বিনিতা সত্যি সত্যি নিজে থেকে মাথা রেখেছে ওর কাঁধে। বিনিতার গাল তখন অর্ণবের গলা ছুঁয়ে আছে। অর্ণবের বুকের মধ্যে টের পাচ্ছে এক অনির্বাচনীয় উষ্ণতা। এতদিন ধরে যা কেবল কল্পনায় ছিল, আজ তা বাস্তবতায় ধরা দিয়েছে। অর্ণব আস্তে করে এক হাত তুলে বিনিতার কপালের উপর এসে পড়া কয়েকগুচ্ছ চুল সরিয়ে আলতো করে গুজে দিল কানের পেছনে। তারপর বিনিতার কানের কাছে ফিসফিস করে বলল, আপনার গালটা একটু ছুঁয়ে দিতে ইচ্ছে করছে, একটু কি ছুঁয়ে দিতে পারি? বিনিতা ধীরে মাথা নাড়ল। হ্যাঁ কি না বোঝা গেল না। অর্ণব এক পলক তাকালো ওর দিকে। চোখ বন্ধ করে রয়েছে ও, কিন্তু ওর নিঃশ্বাসের গতি, ওর বন্ধ চোখ, ওর গালটা যেন একটু বেশিই ঠেকছে অর্ণবের গলায়। এ সবই যেন মৌন সম্মতির ভাষা। অর্ণব ধীরে ধীরে ওর গাল ছুঁয়ে দিল, আলতো, খুব আলতোভাবে। বিনিতা কেঁপে উঠল হালকা। অর্ণব মৃদু হাসল। বিনিতা, ছাদে যাবেন? বিনিতা একটু চমকে মাথা তুলল। এখন এত রাতে? অর্ণব মুচকি হেসে বলল, রাতটাই তো আমাদের সানফ্লাওয়ার। তাছাড়া আমাদের ছাদটা নাকি আপনার খুবই পছন্দের, মায়ের কাছে শুনেছি। বিনিতা এবার আরো অবাক হলো। আপনাদের বাসার সবচেয়ে সুন্দর জায়গা ওটা। অর্ণব হাসল। এত পছন্দ হয়েছে? বিনিতা চোখ নামিয়ে বলল, খুব। যেদিন এসেছিলাম সেদিন তো আপনি বাসায় ছিলেন না। তাই তো, এখন আমি আছি, চলুন যাওয়া যাক। ছাদটা বোধহয় আপনার জন্য অপেক্ষা করছিল এতদিন। ছাদের দরজা খুলতেই মধ্যরাতে ঠান্ডা বাতাস ছুঁয়ে গেল পুরো শরীর। দূরে কোথাও বৃষ্টি হচ্ছে বোধহয়। আকাশে মেঘের আড়াল থেকে উকি দিচ্ছে আধখানা চাঁদ। চারপাশটা গাছগাছালিতে ভরা। রাস্তার নিস্তব্ধতা খান খান করে ঝিঝি পোকার একটানা ডাকের মাঝে দূর থেকে ভেসে আসছে দু একটা রাত জাগা কুকুরের ডাক। ওরা দুজনে ছাদে রেলিং ঘেঁষে দাঁড়ালো। হঠাৎ করে একটা কুকুর বেশি জোরে ডেকে উঠতেই বিনিতা শক্ত করে আঁকড়ে ধরল অর্ণবের হাত। অর্ণব এক পলক তাকালো বিনিতার দিকে। ওর চোখে তখন অদ্ভুত প্রশ্রয়। ও ওর আরেকটা হাত রাখলো বিনিতার আঁকড়ে ধরা হাতের উপর। নিঃশব্দে বলতে চাইলো যেন, ভয় পেও না, আমি আছি। বিনিতা ওর কাঁধে মুখ লুকিয়ে ফেলে খুব নিচু স্বরে আওড়ালো, দোলনায় বসি? অবশ্যই সানফ্লাওয়ার, আজকের রাতটা শুধু আমাদের। ওরা এগিয়ে গেল ছাদের কোণায় থাকা দোলনাটার দিকে। দোলনার পাশে হাসনাহেনা গাছটা ভরে গেছে ফুলে ফুলে। ঠান্ডা বাতাসের সাথে হাসনাহেনার নেশা ধরানো গন্ধটা তীব্রভাবে ধাক্কা দিচ্ছে নাসারন্ধ্রে। বাতাসে হালকা স্যাঁতসেঁতে ভাব, ভিজে মাটির ঠান্ডা ঠান্ডা গন্ধ মিশেছে সেই সাথে। অর্ণব বসলো দোলনায়, তারপর বিনিতার দিকে হাত বাড়ালো। কাম হিয়ার সানফ্লাওয়ার। বিনিতা শব্দ না করে ওর পাশে গিয়ে বসে পড়ল। দোলনাটা দুলছে আস্তে আস্তে, আর তার সাথে দুলছে হৃৎপিণ্ডের স্পন্দন। বিনিতা অর্ণবের কাঁধে মাথা রাখল। অর্ণব একটা হাত ওর পিঠে রেখে খুব আস্তে করে ওকে টেনে নিল নিজের কাছে। নিঃশব্দে কাটলো কিছুটা সময়। হঠাৎ করে বাতাসটা যেন একটু বেশি ঠান্ডা হয়ে আসছে। অর্ণব আকাশের দিকে তাকালো। আকাশে ঘন মেঘ, চাঁদটা লুকিয়েছে মেঘের আড়ালে। একটু আগেই তো আকাশ পরিষ্কার ছিল, হঠাৎ করে এত মেঘ জমলো কখন? বৃষ্টি নামবে নাকি? অর্ণব একবার বিনিতার দিকে তাকালো। কাঁধে মাথা রেখে চুপচাপ তাকিয়ে আছে সামনের হাসনাহেনা গাছটার দিকে। অর্ণবের কথা শেষ হওয়ার আগেই বড় বড় ফোঁটায় বৃষ্টি নামলো ঝুমঝুমিয়ে। মুহূর্তেই কাক ভেজা হয়ে গেল দুজন। বৃষ্টি থেকে বাঁচতে অর্ণব চিলেকোঠার ঘরের দিকে যেতে চাইল। বাদ সাধল বিনিতা। অর্ণব ভ্রু কুঁচকে জিজ্ঞাসু দৃষ্টিতে চাইল ওর দিকে। একটু ভিজি প্লিজ। বৃষ্টি বেড়েছে ততক্ষণে। ভিজে গেছে ছাদের সব গাছপালা। হাসনাহেনার ফুলগুলো চুইয়ে চুইয়ে টপ টপ করে পড়ছে বৃষ্টির জল। দোলনার সাথে সাথে ভিজে গেছে ওরা দুজনও। অজ্ঞতা আবারও দোলনায় বসে পড়ল অর্ণব। বিনিতা দোলনা থেকে উঠে দাঁড়িয়ে দুহাত মেলল আকাশপানে। ওর পরনে গাঢ় নীল সুতি শাড়ি। গাঢ় নীল রংটা অন্ধকারের সাথে মিশে গেছে প্রায়। বৃষ্টির পানিতে ভিজে শাড়িটা গায়ের সাথে লেপ্টে শরীরের অবয়ব প্রায় স্পষ্ট।
অর্ণব দোলনায় বসে তখনও। গাঢ় বাদামি চোখ জোড়ায় ভর করেছে রাজ্যের নেশা। বিনিতা তখনই এগিয়ে এলো ওর কাছাকাছি, হাত ধরে টানলো ওর সাথে সাথে ভেজার জন্য। নিজের সর্বনাশ যেন নিজেই ডেকে আনলো বোকামেটা। অর্ণব উঠে দাঁড়ালো দোলনা থেকে। বিনিতা অর্ণবকে চোখের ইশারায় বোঝালো ওর মতো দুহাত আকাশপানে মেলবার জন্য। তারপর নিজেও দুহাত দুদিকে মেলে ভিজতে লাগলো বৃষ্টিতে। বৃষ্টির বেগ বেড়েছে, সাথে বেড়েছে অর্ণবের চোখের মাদকতা। অর্ণব ধীরে ধীরে এগুলো বিনিতার দিকে। বিনিতার চোখ দুটো তখন বন্ধ, ওর সমস্ত ধ্যান জ্ঞান বৃষ্টির দিকে। বৃষ্টির ঠান্ডা ফোঁটার মাঝে হঠাৎ করেই ঘাড়ে উষ্ণ অনুভব হতে ফট করে চোখ মেলে তাকালো বিনিতা। পেছন ঘুরে দেখলো অর্ণব ওর কাছাকাছি দাঁড়িয়ে। অর্ণবের গাঢ় বাদামি চোখ জোড়ার দিকে তাকিয়ে কেঁপে উঠল ও। অর্ণবের এমন দৃষ্টি আগে কখনো দেখেনি। দূরত্বটা বড্ড বিপজ্জনক মনে হলো ওর কাছে। পেছাতে চাইলো ও, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। অর্ণব ওকে আটকে ফেলেছে নিজের দুহাতের মধ্যে। ঠান্ডা কোমরে উষ্ণ হাতের ছোঁয়া পেতেই কেঁপে উঠল বিনিতা। হৃৎপিণ্ড লাফিয়ে উঠল দ্বিগুণ তেজে। অর্ণবের চোখ তখন ওর চোখ ছেড়ে গিয়ে আটকেছে থরথর করে কাঁপতে থাকা অষ্টযুগলে। ফাঁকা ঢোক গিলল অর্ণব। এক হাতে বিনিতার কোমর জড়িয়ে অপর হাত রাখলো ওর নরম গালে। বিনিতার গালে তখন লেপ্টে আছে কয়েকটা ভেজা চুল। চুলকটা সরিয়ে অর্ণবের বৃদ্ধাঙ্গুল ছুঁয়ে গেল ওর ভেজা ঠোঁটের কোণে। ফের আরেক দফা কাঁপুনি দিয়ে উঠল ওর পুরো শরীর। ঠিক তখনই বৃষ্টির শব্দ ছাপিয়ে ভেসে এলো অর্ণবের হাস্কি স্বর। ক্যান আই কিস ইউ সানফ্লাওয়ার? বিনিতায় অনুভব করলো হৃৎপিণ্ডের তীব্র কাঁপন। হঠাৎ করেই ওর মনে হলো যেন থেমে গেছে চারপাশের সমস্ত শব্দ। শুধু কানে বাজছে দুজনের অনিয়মিত শ্বাস প্রশ্বাস। সানফ্লাওয়ার, ক্যান আই? বাতাসে শো শো শব্দের সাথে শোনা যাচ্ছে অর্ণবের অস্থির কণ্ঠস্বর। ধীরে মাথা তুলল বিনিতা। একরাশ দ্বিধা নিয়ে চোখ তুলে তাকালো অর্ণবের দিকে, কিন্তু ওর ওই গাঢ় বাদামি চোখ দুটোর ব্যাকুলতা প্রত্যাখ্যান করার সাধ্য নেই ওর। অর্ণব চোখ রাখলো ওই দীঘল কালো মণিজোড়ায়। বিনিতার কাজল চোখ দুটো অর্ণবের অত্যন্ত পছন্দের। সেই চোখ দুটো আজ ও নিজের জন্য অনুভূতি দেখতে পেল, খানিকটা দ্বিধা মিশ্রিত অনুভূতি। একটু দেখেই বুঝে ফেলল ও, না বলছে না, কিন্তু হ্যাঁর জন্য সময় নিচ্ছে। তাই ও আগ বাড়িয়ে কিছু করে না, কেবল কোমল স্বরে শুধায়, I can wait. Even hold back. Just don't look away. তারপর মাথাটা সামান্য কাত করে, যেন ওর চোখে খুঁজতে চায় এক বিন্দু সম্মতি। চোখ বন্ধ করে ফেলে বিনিতা। তাতেই হয়তো মিলল ওর উত্তর। অর্ণব এরপর সময় নষ্ট করল না আর। ধীরে কপাল ঠেকালো বিনিতার কপালে। দুজনের উষ্ণ নিঃশ্বাস মিলেমিশে একাকার। অর্ণবের এক হাত উঠে আসে ওর গালের পাশে, পেছন থেকে ভেজা চুল সরিয়ে কানের পাশে রাখে আঙ্গুলের ডগা। বিনিতা চোখ বুজে আছে, ভারী হয়ে উঠে ওর শ্বাস প্রশ্বাস। অর্ণব থেমে থাকে মুহূর্তখানেক, তাকিয়ে থাকে বিনিতার চোখে, যেন পড়ে ফেলতে চায় ওর ভেতরটা। তারপর ওর গলার শব্দটা প্রায় নিঃশব্দের মতো শোনায়, Stop me if you feel uncomfortable. তারপর ধীরে ধীরে এগুলো বিনিতার রক্তিম অষ্টদয়ের দিকে। একটুও তাড়াহুড়ো না করে ঠোঁট নামিয়ে আনলো ধীরে। অর্ণবের পুরো অষ্টজোড়া আলগোছে স্পর্শ করলো বিনিতার কোমল অধর। বিনিতার শরীরে যেন খেলে গেল এক বিদ্যুৎ তরঙ্গ। পাক্কা 3 সেকেন্ড পর সরে এলো অর্ণব। বিনিতার শ্বাস তখন অগোছালো, চোখ দুটো আধবোজা। এক পলক বিনিতার মুখের দিকে তাকিয়ে অর্ণবের অষ্টজোড়া আবারও আঁকড়ে ধরল বিনিতার অধর যুগল। বিনিতার হাত তখন উঠে এলো অর্ণবের বক্ষস্থলে, মুঠো করে ধরল ভেজা টি শার্ট। ভেজা টি শার্টের নিচে হৃৎপিণ্ডটা তখন লাফিয়ে চলছে সমান তালে, যার ছন্দে তাল মেলাচ্ছে বিনিতার ঘন হয়ে আসা নিঃশ্বাস। কিছু সময় পর বিনিতার নিঃশ্বাস আটকে এলে অর্ণব ওর ঠোঁট ছেড়ে কপালে কপাল ঠেকালো। দুজনের অগোছালো নিঃশ্বাস পড়ছে একটার পর একটা। বৃষ্টি থেমে গেছে তখন, শান্ত হয়েছে প্রকৃতি। তার সাথে শান্ত হয়েছে অর্ণবের ভেতরে বয়ে চলা ঝড়। অর্ণব বিনিতার দিকে তাকালো, লজ্জায় হাঁসফাঁস করছে মেয়েটা। লাজে রাঙা হয়ে উঠেছে নববধূর মুখখানি। অর্ণব মুগ্ধ হলো নববধূর এই নতুন রূপে। বিনিতা? অর্ণব ডাকলো ফিসফিস করে। এতক্ষণ কোনো রকম অর্ণবের সামনে দাঁড়িয়ে থাকলেও এই যাত্রায় আর দাঁড়াতে পারল না বিনিতা। এক ছুটে বেরিয়ে এলো ছাদের দরজা দিয়ে।
বিনিতা সাবধানে, পড়ে যাবেন তো। ছাদের মেঝে পিচ্ছিল হয়ে আছে বৃষ্টির পানিতে। কে শুনে কার কথা? বিনিতা ততক্ষণে অদৃশ্য হয়ে গেছে ছাদের দরজা দিয়ে। বিনিতার আচমকা দৌড়, লজ্জারাঙা হাঁসফাঁস মুখশ্রী। অর্ণব বোধহয় আরেকবার নতুন করে প্রেমে পড়ল। ও মাথা নিচু করে নিজের ভেজা চুলে আঙুল চালালো। টুপটাপ আটকে থাকা বৃষ্টির ফোঁটা জল পড়ল চারপাশে। তারপর মাথা তুলে আকাশের দিকে তাকায়। বোকা বোকা একটা হাসি খেলে যায় ঠোঁটের কোণে, যেন সদ্য প্রেমে পড়া এক প্রেমিক যে নিজের অনুভূতি পারছে না ঠিকঠাক বুঝে উঠতে। জানালার ফাঁক গলে সকালের মিঠা রোদ্দুর বিনিতার মুখে পড়েছে। পিটপিট করে চোখ খুলল ও। সদ্য জেগে ওঠা মস্তিষ্ক নিজের অবস্থান বুঝে নিতে সময় নিল কয়েক মুহূর্ত। শোয়া থেকে উঠে বসতে নিলেই পেটের ওপর অনুভব হলো ভারী কিছু। বিনিতা চোখ নামিয়ে তাকালো। শাড়ি ভেদ করে অর্ণবের হাত স্পর্শ করে আছে তার উন্মুক্ত পেট। এক মুহূর্তের জন্য বিনিতা থমকে যায়। ঘুমের ঘোরে বেখেয়ালে শাড়ি কখন এদিক ওদিক সরে গেছে কে জানে। তড়িৎ গতিতে পাশে থাকা অর্ণবের দিকে তাকালো ও। না, অর্ণব এখনো ঘুমোচ্ছে। জেগে থাকলে লজ্জায় ওর কী অবস্থা হতো সেটা ভাবতে ভাবতেই আস্তে করে অর্ণবের ভারী হাতটা নিজের পেটের ওপর থেকে সরিয়ে পাশে রাখল বিনিতা। শাড়ি ঠিকঠাক করে বিছানা থেকে নামতে নিলেই হঠাৎ করে আঁচলে টান পড়ায় থেমে যেতে হলো ওকে। ঘাড় ঘুরিয়ে পেছনে চাইল ও। হৃৎপিণ্ড নামক বস্তুটা ধক করে উঠল। ঘুম ঘুম চোখে অর্ণব হাত বাড়িয়ে আঁচল টেনে ধরেছে। আমাকে রেখে উঠে যাচ্ছেন সানফ্লাওয়ার? আমি মানে আপনি তো ঘুমোচ্ছিলেন তাই। কথা শেষ করার আগেই শাড়ির আঁচলে হ্যাঁচকা টান পড়ায় হুমড়ি খেয়ে অর্ণবের বুকের উপর পড়ল ও। বিনিতার ঠোঁটে তর্জনী ছোঁয়ালো অর্ণব। অর্ণবের ঠোঁটে হাসি। চোখ দুটোয় ঘুমের রেশ কাটেনি এখনো। কোথায় বানাচ্ছেন? ওর ঘুম ঘুম হাসকি স্বরে বিনিতার কয়েকটা হার্টবিট মিস হলো বোধহয়। বিনিতার গাল গরম হয়ে উঠল। অপ্রস্তুত মুখে কিছু বলতে গিয়েও থেমে গেল ও। নিজের বিপজ্জনক অবস্থানটা টের পেয়ে দ্রুত সরে আসতে চাইলেই কিন্তু অর্ণবের বলিষ্ঠ হাতটা শক্ত করে চেপে ধরল ওর মেদহীন কোমর। একটুখানি থাকুন না, খালি পাড়াই পাড়াই স্বভাব আপনার। বাচ্চাদের মতো মুখ ফুলালো অর্ণব। বিনিতা ফিক করে হেসে ফেলল এবার। এই যে ঘুম থেকে উঠেই আপনার নাটক শুরু হলো, ছাড়ুন দেখি। উঠতে উঠতে এমনিতেই দেরি হয়ে গেছে, আপনি আরও দেরি করিয়ে দিচ্ছেন। আন্টি কি ভাববে বলুন তো? কি আর ভাববে? এটাই ভাববে যে তার ছেলে আর বৌমা সকাল সকাল রোমান্সে মগ্ন। বিনিতার দিকে তাকিয়ে চোখ টিপল অর্ণব। বিনিতার চোখ গোল গোল করে বলল, আপনার লজ্জা করছে না? কি যা তা বলছেন? লজ্জার কি আছে? যা সত্যি তাই তো বলছি। এই যে আপনি আমার এত কাছাকাছি, এটা রোমান্স নয়? অর্ণবের কথায় আরেক দফা লাল হয়ে উঠল বিনিতার গাল। আপনার মাথায় রোম্যান্স ছাড়া আর কিছু আসে না, তাই না? নববিবাহিত বধূ আশেপাশে থাকলে তখন মাথায় আর কিছু থাকার কথাও তো না। বিনিতার কপালের উপর পড়ে থাকা চুলগুলো আলতো করে কানের পিছনে গুজতে গুজতে উত্তর দিল অর্ণব। ধ্যাৎ। লাজে চোখ নামিয়ে ফেলল বিনিতা। এক ঝটকায় অর্ণবের বুড়োর উপর থেকে সরে এসে উঠে দাঁড়ালো। চটজলদি আঁচল ঠিক করে ঘর থেকে বেরিয়ে গেল। পেছনে ফেলে গেল অর্ণবের মুখে একরাশ তীপ্ত দুষ্ট হাসি। আজ দুপুরে রিসেপশনের আয়োজন করা হয়েছে এহসান ভিলায়। পার্লারের মেয়েরা বিনিতাকে সাজাতে চলে এসেছে। বিনিতা চটপট গোসল সেরে এসে সাজতে বসেছে। ওইদিকে অর্ণব ঘরে বসে থাকতে থাকতে অধৈর্য হয়ে গেছে। বিনিতা ঘর থেকে সেই যে সকালবেলা বের হলো তারপর আর আসার নাম নেই। ওভাবে বসে থাকতে থাকতে দরজায় নব ঘোরানোর শব্দ হতেই চমকে মাথা তুলল অর্ণব। চোখ জুড়ে তিক্ত কৌতূহল। এই বুঝি এসে গেল তার সানফ্লাওয়ার। কিন্তু দরজা পুরোপুরি খুললে দেখা গেল ভেতরে ঢুকছে আসমা বেগম, হাতে একটা গহনার বাক্স। অর্ণবের মুখে এক রাশ বিরক্তি ভেসে উঠল। অর্ণবকে এভাবে বসে থাকতে দেখে আসমা বেগম বললেন, এই ছেলে এখন রেডি হওনি? কখন রেডি হবে? দেরি হয়ে যাচ্ছে তো। তারপর আলমারি থেকে বিনিতার জন্য শাড়ি বের করতে করতে আবার বললেন, বিনিতাকে তো পার্লারে মেয়েরা রেডি করাতে এসেছে, ও এখনই আসবে না। তুমি ওর জন্য বসে না থেকে রেডি হয়ে নাও। অর্ণব মুখে কিছু না বললেও চোখে মুখে স্পষ্ট লেখা। তুমি না এসে বিনিতা নিজে শাড়ি নিতে এলো না কেন মা? আসমা বেগম চলে যেতেই ও আবার দরজার দিকে তাকালো। তারপর চোখ নামিয়ে রিস্ট ওয়াচের দিকে তাকালো একবার। না, কতক্ষণ লাগবে বলো তো সানফ্লাওয়ার? ওর অসহিষ্ণু মনটা ধীরে ধীরে বদলে গেল ব্যাকুলতায়।
ঘড়ির কাঁটা যখন রিসেপশনের সময়ের দিকে এগোচ্ছে, অর্ণবের অস্থিরতাও যেন বাড়ছে পাল্লা দিয়ে। ঠিক এমন সময় দরজায় টোকা পড়ল। তারপর মৃদু শব্দ করে দরজাটা খুলে গেল ধীরগতিতে। অর্ণবের চোখ স্থির হয়ে গেল দরজায় দাঁড়িয়ে থাকা মেয়েটির উপর। পেস্টাল পিচ কালারের শাড়ি, সোনালি পাড়ের সূক্ষ্ম কাজ করা, এখন চুলগুলো আজ খোলা, কপালে ছোট্ট একটা টিপ, হাত ভর্তি চুড়ি, মাঝখানে দুটো সোনার বালা, কানের ঝুমকো ঝুলছে, গলায় ভারী গহনা, ঠোঁটে ডার্ক নুড লিপস্টিক। সবকিছু ছাপিয়ে যা সবচেয়ে বেশি চোখে পড়ছে তা হলো তার চোখ দুটো। গাঢ় গাঢ় কাজল আর হালকা ব্রাউনি স্মোকি আইশ্যাডো হওয়ায় চোখ দুটো আজ অন্যরকম লাগছে। এক পলক তাকিয়ে দেখে কেমন যেন নিঃশ্বাস বন্ধ হয়ে এলো অর্ণবের। সানফ্লাওয়ার। ঠোঁটের কোণে নিজের অজান্তেই চলে এসেছে মুচকি হাসি। বিনিতা ভেতরে ঢুকে লাজুক মুখে বলল, পার্লারের আপুরা বলল একবার এসে আপনাকে দেখতে, একবার এসে আপনাকে দেখাতে ঠিকঠাক সাজা হয়েছে কিনা। দেখুন তো কেমন লাগছে। অর্ণব ধীরে ধীরে এগিয়ে গেল ওর দিকে। অর্ণবকে এগোতে দেখে বিনিতার হৃৎপিণ্ড নামক বস্তুটা ধক করে উঠল। সব ঠিক আছে? বলল অর্ণব। শুধু একটা সমস্যা হয়েছে। কি? বিনিতা বিচলিত হলো ওর কথায়। তারপর বলিষ্ঠ হাতে ওর কোমর জড়িয়ে অর্ণবকে মিশিয়ে নিল নিজের সাথে। পারফিউম আর নতুন শাড়ির গন্ধ মিলেমিশে একটা মিষ্টি মিষ্টি নেশা তৈরি হয়েছে অর্ণবের চারপাশে। সমস্যাটা হলো, অর্ণবের হাতটা ততক্ষণে উঠে এসেছে বিনিতার গালে। বৃদ্ধাঙ্গুল ছুঁয়েছে ঠোঁটের কোণ, কণ্ঠ নেমে এসেছে খাদে। ওইদিকে বিনিতার অবস্থা নাজেহাল। হৃৎপিণ্ডটা যেন বুকের ভেতর থেকে লাফাতে লাফাতে বেরিয়ে যেতে চাইছে। অর্ণব মুখটা ওর মুখের খুব কাছাকাছি এনে ফিসফিস করল। আই ওয়ান্ট কিস ইউ সানফ্লাওয়ার রাইট নাও। বিনিতার ঠোঁটের কোণ কেঁপে উঠল, চোখের পাতা যেন ভারী হয়ে এলো। ওর চোখ দুটো বুজে আসতেই অর্ণব ধীরে ধীরে ঝুঁকে এলো সামনের দিকে। দুটো কপাল প্রথমে ছুঁয়ে গেল, তারপরে ছুঁয়ে গেল ঠোঁটের সাথে ঠোঁট। সাবধানে, নিঃশব্দে। কিছু সময় অতিক্রম হওয়ার পর অর্ণবের নজর আটকালো ওর ঠোঁট ছেড়ে কাঁধে। বিনিতার নিঃশ্বাস তখন পড়ছে অনিয়মিতভাবে। কাঁধ থেকে ওর শাড়ির আঁচলটা কিছুটা সরে গিয়েছে বেখেয়ালে। উন্মুক্ত হয়েছে কাঁধের কিছুটা অংশ। অর্ণবের চোখ আটকে যায় সেই উন্মুক্ত অংশে দৃশ্যমান কুচকুচে কালো তিলটায়। তিলটা যেন মুগ্ধতার এক ক্ষুদ্র কেন্দ্রবিন্দু হয়ে ধরা দিচ্ছে ওর চোখে। অর্ণবের আঙ্গুল এগোয় ধীরে। দৃষ্টিতে মুহূর্তেই গাঢ় হয় মাদকতার পরিমাণ। আঙুলের স্পর্শ থেমে যায় সেই তিলের আশেপাশেই। তারপর ঠোঁট নেমে আসে নিঃশব্দে। বিনিতা শিউরে উঠে চোখ বন্ধ করা অবস্থায় আঙুলগুলো আঁকড়ে ধরে অর্ণবের শার্টের কলার। ঠিক সেই মুহূর্তেই টোকা পড়ে দরজায়। ভাইয়া হলো তোমাদের, মা ডাকছে নিচে। ফাহিমের কণ্ঠ ভেসে আসে দরজার ওপাশ থেকে। বিনিতা লাফ দিয়ে সরে যায় অর্ণবের কাছ থেকে। লজ্জায় পলাশরাঙা হয়েছে পুরো বদন। অর্ণব ধক করে চোখ বন্ধ করে মাথাটা পেছনে এলিয়ে দিল। একটা স্পষ্ট দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ওর ঠোঁট ফাঁক করে। ভুরুদয়ের মাঝে পড়েছে বিরক্তির সূক্ষ্ম ভাঁজ। এই হতচ্ছাড়াটা আসার আর সময় পেল না, ইডিয়েট কোথাকার। তারপর বিনিতার দিকে তাকালো এক পলক। ও তখন চুপচাপ দাঁড়িয়ে, আঁচল ঠিক করতে ব্যস্ত, মুখ নামিয়ে রেখেছে একেবারে যেন মাটির ভেতরে ঢুকে যেতে চায়। তারপর গলা তুলে ফাহিমকে উদ্দেশ্য করে বলল, তুই নিচে যা, আমরা 10 মিনিটে আসছি। ইয়ে অর্ণব, অর্ণবের চোখে নেশা নেশা ভাব আবার ফিরে এলো। ইয়ে মানে আপনার ঠোঁটে। ঠোঁটে। অর্ণব এক পা দুপা করে এগোচ্ছে বিনিতার দিকে। ঠোঁটে মানে লিপস্টিক লেগেছে। বলেই বিনিতা এক দৌড়ে ঢুকে গেল ওয়াশরুমে। অর্ণব হতবুদ্ধির মতো দাঁড়িয়ে পড়ল ওখানেই। এক মুহূর্ত সময় লাগলো বুঝতে কি ঘটেছে। তারপর ঠোঁটে হাত দিয়ে বোকা বোকা চোখে চেয়ে দেখলো আঙ্গুলে লেগে থাকা নুড রঙের লিপস্টিক। তারপর আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় নিজের প্রতিফলনে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, নাও আই এম ফিলিং লাইক এ ম্যারিড ম্যান। অনেক কিছুই খেয়াল করতে হবে এখন থেকে, না হলে আর মান-ইজ্জত বলে কিছু থাকবে না। ঠিক তখনই ওয়াশরুমের দরজা খুলে বের হলো বিনিতা। এগিয়ে এসে একটু ইতস্ত করে বলল, আপনি রেডি হন, আমি নিচে যাই। অর্ণব এবার একটু হাসলো, ঠোঁটের কোণে চাপা দুষ্টুমি মাখানো হাসি। খুবই চমৎকার ভাবনা। অর্ণব তখন আয়নার সামনে থেকে ঘুরে ওর দিকে তাকালো। একটু ওয়েট করুন সানফ্লাওয়ার, একসাথে যাই।
বিনিতার চোখে খানিক বিস্ময়, তারপর নিঃশব্দে মাথা নাড়ল ও ঠোঁটের কোণে ফুটল এক টুকরো হাসির রেখা। আচ্ছা, আমি তাহলে চেঞ্জ করে আসি। ওয়াশরুমে ঢুকে অর্ণব আয়নার দিকে তাকালো। মনে হলো বিনিতা এই হাসিমাখা মুখটাই ওর জীবনের সবচেয়ে দামি অলংকার। আর ও নিজে একজন ভাগ্যবান মানুষ, যার ঠোঁটে এখনো লেগে আছে ভালোবাসার প্রমাণ। অর্ণব আর বিনিতা একসাথে সিঁড়ি দিয়ে নামছে। সবার মুগ্ধ দৃষ্টি আটকালো ওদের দিকে। পেস্টেল পিচ শাড়ি আর অর্ণবের কালো স্যুট মানিয়েছে ভীষণভাবে। মাশাল্লাহ, আমার বৌমাকে কি মিষ্টি লাগছে। আসমা বেগম এগিয়ে এলেন ওদের কাছে। অর্ণব হেসে বলল, আম্মু, এটা আমার সানফ্লাওয়ার না, মিষ্টি তো হবেই। বিনিতা লজ্জায় চোখ নামিয়ে ফেলল। সরি আন্টি, আমরা একটু দেরি করে ফেললাম। আসমা বেগম মিষ্টি হেসে বললেন, আরে সরি বলছো কেন বোকা মেয়ে? দেরি হয়েছে কোথায়? গেস্টরা সবাই কেবলই এসে পৌঁছেছেন। এসো, সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে। বিনিতা অর্ণব স্টেজে উঠতেই দেখা মিলল বিনিতার বন্ধু দলের। রূপন্তী, মিথিলা, তুহিন, রাহাত সবাই এসেছে। ওদিকে অর্ণবেরও কিছু বন্ধুবান্ধব এসেছে স্কুল কলেজ লাইফের। রেহনুমা বেগম আর ফারুক সাহেব এসে পৌঁছেছে একটু আগেই। বাবা মাকে দেখে বড্ড ইমোশনাল হয়ে পড়েছিল বিনিতা। তারপর নিজেকে সামলে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার দীর্ঘ পরিচয় পর্ব শেষে এবার ফটো সেশনের পালা। ফটোগ্রাফার বিভিন্ন ইনস্ট্রাকশন দিচ্ছে ওদের। অর্ণব এক পা এগিয়ে এসে বিনিতার দিকে হাত বাড়ালো। বিনিতা হেসে হাত রাখলো ওর হাতে। ক্লিক ক্লিক করে চলল ক্যামেরা। ফটো সেশনের 1 ঘন্টা প্রায় শেষের পথে। ক্যামেরার ফ্ল্যাশ, ধীর গুঞ্জন সব মিলিয়ে ক্লান্ত লাগছিল বিনিতার। একটা পোজ দিতে গিয়ে হঠাৎ করে মাথাটা একটু টলে গেল ওর। অর্ণব পাশেই দাঁড়িয়েছিল। হাত বাড়িয়ে সাথে সাথে আঁকড়ে ধরল ওর মেধহীন কোমর। উদ্বিগ্ন কণ্ঠে আওড়ালো, কি হলো বিনিতা, ঠিক আছেন? বিনিতা একটুখানি হাসার চেষ্টা করল। মাথাটা হঠাৎ করে ঘুরে উঠল। অর্ণবের কপালে ভাঁজগুলো ধীর হলো, চোখে দুশ্চিন্তার ছাপ। বসুন দেখি এখানে। এতক্ষণ বলেননি কেন খারাপ লাগছে যে? বিনিতার ঠোঁটে ক্লান্ত একটা হাসি ফুটে উঠল। ভাবলাম পরে বলি। অর্ণব ওর হাতটা নিজের শক্ত মুঠোয় নিল। আপনার ভালো না থাকা আমাকে বড্ড পোড়ায়, আপনি বোঝেন না। বিনিতার চোখ নামিয়ে নেয়ার অভ্যাস বরাবরই, কিন্তু আজ চোখ নামিয়ে নিল না ও। তাকিয়ে দেখলো গাঢ় বাদামি স্থির মণি দুটোই নিজের স্বচ্ছ প্রতিচ্ছবি। ঠিক তখনই রূপন্তীর গলা ভেসে এলো, এই যে নবদম্পতি, তোমাদের ফটো সেশন শেষ, চলো এখন গ্রুপ ফটো তুলবো। অর্ণব বলল। 10 মিনিটের বিরতি নিচ্ছি, এরপর বাকিটা। রূপন্তী কিছুটা অবাক হয়ে তাকালো ওদের দিকে, তারপর বলল, আচ্ছা, অ্যাজ ইউর উইশ। রূপন্তী চলে যেতেই অর্ণব তাকালো বিনিতার দিকে। মাথা ঘুরছে কেন হঠাৎ করে? কিছু খাননি আজ সারাদিন? বিনিতা মাথা নাড়ল আস্তে। খেয়েছি, মানে সকালে 1 কাপ চা সাথে একটা পরোটা। অর্ণব গম্ভীর গলা বলল, আপনি কি সিরিয়াসলি চান আমি এখন রেগে যাই? এত ভিড়, এত ঝামেলার মাঝে আপনি খালি পেটে ঘুরছেন? বিনিতা ঠোঁট উল্টে ফেলল। আমি বুঝিনি এত ক্লান্ত লাগবে। আসলে আমার আয়রন ডেফিসিয়েন্সির প্রবলেম আছে, মাঝে মাঝে এমন হয়। অর্ণবের মুখের অভিব্যক্তি পাল্টে গেল মুহূর্তেই। গলার রাগ মিলিয়ে গিয়ে ভর করল হতাশা। আপনি আমাকে একবারও বলেননি? বিনিতা ধীরে বলল, বলতে চেয়েছিলাম কিন্তু অনেক কিছু নিয়ে ব্যস্ত ছিলাম, বলা হয়ে ওঠেনি। লেট মি চেক ইউর পালস। কিছু খেতে হবে এখনই, আমি ব্যবস্থা করছি। পালস চেক করে অর্ণব উঠে গেল ওর পাশ থেকে। বিনিতা একটু থমকে গিয়ে চুপ করে রইল। কিছুক্ষণ পর অর্ণব ফিরে এলো, হাতে একটা জুসের গ্লাস আর একটা ছোট স্ন্যাক্স প্লেট নিয়ে। এই নিন, আগে এটা শেষ করতে হবে। অর্ণবের কণ্ঠে এখনো গম্ভীর। বিনিতা গ্লাসটা হাতে নিল, আস্তে করে বলল, রাগ করছেন? না, রাগ করবো কেন? অর্ণব এক মুহূর্ত থেমে বলল, নিজের ওপরেই রাগ লাগছে। পাশে থেকেও বুঝতে পারেনি। বিনিতা একটু হাসল। আপনি এত সিরিয়াস হয়ে যাচ্ছেন কেন অর্ণব? আমি ঠিক আছি। অর্ণব আস্তে করে ওর পাশে বসে পড়ল। আপনার ঠিক থাকা আর সত্যি ঠিক থাকা এক জিনিস না বিনিতা। বিনিতা একটা ছোট্ট নিঃশ্বাস ফেলল, জুসে গ্লাসে চুমুক দিয়ে বলল, আবার শুরু করলেন? অর্ণব সিরিয়াস মুখে বলল, কপালে ঘাম হয়নি, কিন্তু ঠোঁট ফ্যাকাশে, পালস একটু দ্রুত, ক্লিয়ার সাইন অফ হাইপোগ্লাইসেমিয়া।
আর চোখের নিচে হালকা ডার্ক সার্কেল। এটা আয়রন ডেফিসিয়েন্সির ক্লাসিক প্যাটার্ন। বিনিতা বিরক্ত গলায় বলল। আচ্ছা ঠিক আছে, এখন কি করবেন? ইনজেকশন দেবেন নাকি ব্যাগে করে স্লাইন ঝুলিয়ে নিয়ে এসছেন? অর্ণব হেসে ফেলল ওর কথা ধরনে। না, আপাতত এক গ্লাস জুস আর কিছু স্ন্যাক্সেই শুরু করছি, বাকি প্ল্যান রুমে গিয়ে। বিনিতার ঠোঁট বাঁকালো। আপনার এসব ডাক্তারির মাথার ভেতরে রাখতে পারেন না? পারি, অর্ণব কাঁধ ঝাঁকিয়ে বলল। কিন্তু আপনি তো নিজের যত্ন নিতেই জানেন না, তাই আমি ডাক্তারি ছেড়ে ফেলি বাধ্য হয়ে।